তো এই পর্বের শুরুতেই আমরা হাইজুকে বসে বসে কান্না করতে দেখি, কারণ তার মনে বারবার একটা কথাই শুধু ঘুরপাক খাচ্ছিল, সেদিন যদি সে মিয়ঙ্গিলের পেছনে না যেত তাহলে হয়তোবা মিস্টার চই আজকে বেঁচে থাকতো। আর এই অপরাধ বোধেই হাইজু নিজে থেকে ভেঙে পড়ে। অন্যদিকে উজিনকে রক্ত দেওয়ার পরে ঘানু যখন বাইরে বের হয় তখন সে হাইজুকে কোথাও খুঁজে পায় না। তখন হাইজু আসলে কোরিয়া ছেড়ে চলে যাচ্ছিল। এর কারণ হলো সে এখন কোরিয়াতে যতদিনই থাকবে মিস্টার চইকে তার ব্যাপক মনে পড়বে। আর মিস্টার চইয়ের যেহেতু শেষ একটা ইচ্ছা ছিল যে মিশন শেষ করে সবাইকে নিয়ে রোম শহরে যাবে, তাই হাইজু ডিসিশন নিয়েছে সে এখন থেকে রোম শহরেই থাকবে। এদিকে হাইজু চলে যাওয়ায় ঘানুর মন যখন খারাপ ছিল ঠিক তখনই ডাক্তার এসে তাকে সুখবর দেন। ডাক্তার বলে উজিনের অপারেশন সফল হয়েছে, খুব শীঘ্রই সে সুস্থ হয়ে উঠবে। এই খবর শোনার পরে ঘানু আর নিজের আবেগকে ধরে রাখতে পারেনি, সে সেখানেই আবেগে কেঁদে ফেলে। কেননা উজিন এমন একজন মানুষ যে ঘানুর জন্য তার সবকিছু ত্যাগ করতে প্রস্তুত ছিল, আর সেই মানুষটাই যখন হারাতে বসেছে তখন তাকে ফিরে পাওয়ার অনুভূতি কতটা গভীর হতে পারে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। যাই হোক, এখান থেকে গল্পটা 4 মাস পরে চলে যায়। উজিন এখন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে, সেই সাথে ঘানু আর উজিন নিজেদেরকে আরো শক্তিশালী করতে প্রত্যেকদিন নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছে। আর বর্তমানে তারা মিস্টার ও এর বাড়িতে রয়েছে, কিন্তু এখানে মিস্টার ও তাদেরকে নিয়ে ভীষণ চিন্তিত, কারণ তিনি কোনোভাবেই চান না এই দুইজন তরুণ আবারও সেই নরপিচাস মিয়ঙ্গিলের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ুক। কিন্তু ঘানু আর উজিনের একটাই কথা, আমরা যদি মরেও যাই তবুও মিস্টার চইয়ের প্রতিশোধ আমরা নিয়েই ছাড়বো। অবশেষে কোনো উপায় না পেয়ে মিস্টার চইয়ের রেখে যাওয়া শেষ সম্বলগুলো তাদের হাতে তুলে দেন, সেই সাথে থাকার জন্য নিরাপদ একটা জায়গার ব্যবস্থাও করে দেন। এরপর সব বাধা অতিক্রম করে ঘানু আর উজিন রওনা দেয় তাদের সেই পুরনো চেনা শহরে। এবার সেখানে পৌঁছে উজিন আর ঘানু চলে যায় মিস্টার ও এর দেয়া সেই ঠিকানার বাসায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই ঠিকানাওয়ালা বাসাটি ছিল মিস্টার ও এর নাতনির বাসা, যার নাম হলো জেমিন। তো জেমিন এখানে তাদের ঘরে থাকার স্থানগুলো দেখিয়ে দেয়, সেই সাথে এটাও বলে দেয় তারা ঘরের কোনো জিনিসেই হাত দিতে পারবে না। বুঝতেই পারছেন, এক একটা মেয়ের রুম, পার্সোনাল অনেক কিছুই থাকতে পারে। এরপর জেমিন তাদেরকে গাড়ি আর বাড়ি এই দুইটার চাবি দিয়ে সেখান থেকে চলে যায়। তো ঘানু আর উজিন এখন বসে ভাবতে থাকে যে তারা এখন কি করবে। তখন ঘানু বলে, একবার মিস্টার চই আমাকে বলেছিল যদি আমরা কেউ কখনো না থাকি তাহলে তোমরা মিয়ঙ্গিলের যে শত্রু আছে তাদেরকে একত্রিত করে এরপরে মিয়ঙ্গিলের সাথে লড়াই করো। তাই তখনকার মতো তারা প্ল্যান বানিয়ে ফেলে যে এখন তারা কাদেরকে টার্গেট করবে। ওই যে কথায় আছে না, শত্রুর শত্রু আমার বন্ধু, মানে ব্যাপারটা হচ্ছে ওরকম আর কি। যাই হোক, তারা রাতটুকু সেখানে কাটায় আর সকালবেলা বেরিয়ে পড়ে তাদের নতুন শিকারের খোঁজে। এবার তারা প্রথমেই যায় সেই লোন শার্ক ব্যবসায়ী ক্যানের কাছে। ঘানু আর উজিন মিলে ক্যানকে বোঝায় যে মিয়ঙ্গিল আপনার অনেক টাকা মেরে গিয়েছে, আর আপনি যদি আমাদের সাথে থাকেন তাহলে আমরা আপনার সব টাকা মিয়ঙ্গিলের কাছ থেকে উঠিয়ে দিতে পারবো। এখানে মিয়ঙ্গিলের কথা শুনেই ক্যানের অবস্থা খারাপ হয়ে যায়, সে তো রাজি হয়ই না, উল্টো বলে ভাই টাকা গেলে আমি টাকা কামাতে পারবো, বাট জীবনটাই যদি না থাকে তাহলে টাকাটা কিভাবে আসবে। মানে বুঝতেই পারছেন, মিস্টার চুয়ের মতো একজন বাঘা প্লেয়ারকে মিয়ঙ্গিল তুরুকের মধ্যেই নক আউট করে ফেলেছে। আর এখন মিয়ঙ্গিলকে কোরিয়ার যত লোন শার্ক ব্যবসায়ী আছে সবাই ভয় পায়। এক কথায় ঘানু আর উজিন সেখান থেকে হতাশ হয়ে এবার চলে আসে তাদের নেতা মুনের কাছে, মানে যেই মুন মিস্টার চুয়ের কাছে ওদেরকে সর্বপ্রথম পাঠিয়েছিল আর কি। আর মুনের কাছে আসার পরে তারা দেখে মুনও কোনোভাবে স্মাইল ক্যাপিটালস এর সাথে সমস্যায় জড়িয়ে গেছে, আর মুনের যে কি হাল করেছে তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে মুনকে তারা সবকিছু খুলে বলে যে মিস্টার চই, হুয়াং, লিদো এদের সবাইকে মিয়ঙ্গিলের লোকজন মেরে ফেলেছে। আর এই কথা শুনে মুন অনেক কষ্ট পায়, সেই সাথে তাদেরকে আশ্বাস দেয় যে ভাই তোমরা যে কোনো বিপদেই পড়ো না কেন, আমাকে যদি একবার স্মরণ করো আমি যে অবস্থায় থাকি না কেন আমি হাজির হয়ে যাব। আর মুনের এই কথায় ঘানু আর উজিন তাদের মনে স্বস্তি ফিরে পায়। মানে মিয়ঙ্গিলের সাথে ওরা দুজন তো আর একা যুদ্ধ করে পারবে না, কারণ মিয়ঙ্গিলের আছে ক্ষমতা, আছে ম্যান পাওয়ার, ওদের কি আছে শুধু 4টা হাত আর 4টা পা। তাই মিয়ঙ্গিলের সাথে তারা যদি ফাইটে নামে অবশ্যই তাদের ব্যাকআপ নিয়ে নামতে হবে। যাই হোক, এবার ঘানু আর উজিন চলে আসে সেই জিমির কাছে। এবার তারা দুজন মিলে জিমিকে একটা চেয়ারের সাথে বেঁধে ফেলে আর বলে যা বলবি সত্যি বলবি, মিথ্যা বলার চেষ্টা করলে একবার এখানেই শেষ করে দিব। এখানে জিমির ব্যাপারে একটু বলি, জিমি আগে থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে, সে এখন ভালো একটা জীবন যাপন করার চিন্তা ভাবনা করছে। এই কারণে জিমি তাদেরকে সব সত্যি কথাই বলে দেয়, কারণ জিমি নিজেও চাচ্ছিল এই স্মাইল ক্যাপিটাল থেকে কোনোভাবে বেরিয়ে আসতে। যাই হোক, জিমি তখন তাদেরকে সব সত্যি কথাই বলে যে মিস্টার মিনকে কিভাবে মিয়ঙ্গিল একটা ভিডিওর মাধ্যমে জব্দ করে রেখেছে। এবার জিমির কাছ থেকে সকল তথ্য নিয়ে তারা জিমিকে ছেড়ে দেয়, আর রাতে বাসায় গিয়ে জেমিনির পিসিতে তারা মিস্টার মিন সম্পর্কে আরো তথ্য বের করার চেষ্টা করে। ঠিক তখনই জেমিন দৌড়ে এই রুমে এসে বলে আমি বলেছি না আমার কোনো জিনিসে তোমরা হাত দিবে না, এরপরেও তোমরা আমার ল্যাপটপে হাত দিয়েছো। তখন ঘানু আর উজিন জেমিনের কাছে ক্ষমা
ক্ষমা চায়, সেই সাথে বলে যে এই একবারের মতোই তোমার পিসিটা আমাদেরকে ইউজ করতে দাও। অন্যদিকে আমরা মিস্টার মিনকে দেখি, যার নিজের জীবন বলতে কিছুই নেই, মানে মিয়ঙ্গিল তার উপর এখন নিজের মতো করে ইচ্ছা চাপাচ্ছে। সম্প্রতি মিয়ঙ্গিলের সাথে মিস্টার মিনের সেই বড় ডিলটা সাইন হওয়ার কথা, কিন্তু একটু আইনি ঝামেলা থাকার কারণে প্রথম স্টেজে সেই ডিলটা ক্যান্সেল হয়ে যায়, যার কারণে মিয়ঙ্গিল মিস্টার মিনকে অনেক মারধর করে, তাকে তো ছাদ থেকেও ফেলে দিতে চায়। যাই হোক, মিস্টার মিন যখন সেখান থেকে ফিরে আসছিল তখনই ঘানুরা তার কাছে মেসেজ করে। ঘানুরা এখানে মূলত মিস্টার মিনের সাথে দেখা করতে চায়, সেই সাথে মিস্টার মিনের সেই ভিডিও তারা ধ্বংস করে দিতে পারবে, কিন্তু মিস্টার মিন এখানে তাদের সাথে দেখা করতে সাহস পাচ্ছিল না, কারণ মিয়ঙ্গিল যদি একবার জানতে পারে ভাই, তাকে তো তাহলে প্রচুর মারবে এই ভয়ে। কিন্তু এখানে ইয়ং তাকে সাহস দেয়, বলে আরে বেটা, তুই তো এমনিতেই মরার মতোই আছিস, এটা কি কোনো জীবন হলো নাকি, চল আগে গিয়ে ওদের সাথে দেখা করি, এরপর ডিসিশন নেওয়া যাবে যে কি করব। অবশেষে তারা ঘানুদেরকে একটা বারে ডাকে, আর তাদের ডিলের নিয়ম তো জানেনি, আগে মদ খাইয়ে মাতাল করবে, এরপরে প্রচুর ভয় দেখাবে, ঠিক যেমনটা মিয়ঙ্গিলের সাথে করেছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এখানে ঘানু তো মদ খায় না, আর উজিন বলে ভাই, মিয়ঙ্গিলের লোকজন আমার লিভার ফেরে দিয়েছে, আমার মদ পান একদমই চলবে না। তখন ইয়ং বলে ভাই, মদ তো কাউকে খেতেই হবে, তা না হলে আমরা তো কারোর সাথে ডিল করি না। এমন কথা শোনার পরে ঘানু প্রথমবারের মতো রাজি হয়ে যায় মদ পান করার জন্য। তবে এখানে ইয়ং আর মিস্টার মিন দুজনে মদ খেয়ে পুরো মাতাল হয়ে গেলেও ঘানুর উপর মদের কোনো প্রভাবই পড়ে না, আর ঘানুর এমন কাণ্ড দেখে উজিন পর্যন্ত পুরো শকড হয়ে যায় ভাই, সেই সাথে মিস্টার মিন আর ইয়ং এই দুইজন তো একদমই ফিদা। যাই হোক, এবার সব ভুলে মিস্টার মিন আর ইয়ং তাদের কাছে সব কথা শেয়ার করে, আর এর পরের দিন তারা প্ল্যান সাজিয়ে ফেলে যে কিভাবে মিয়ঙ্গিলকে জব্দ করতে হবে। এজন্য তারা দুজন আইটি এক্সপার্টকে ভাড়া করে আনে, আর সব শুনে আইটি এক্সপার্ট বলে আমরা দুইটা ওয়েতে মিয়ঙ্গিলের লকার হ্যাক করে পুরো পুড়িয়ে ফেলতে পারবো। আমার এই কিউআর স্ক্যানারে যদি আপনারা তার ফোনটা স্ক্যান করতে পারেন, তাহলে তার ফোনের সমস্ত ডাটা আমার হাতে চলে আসবে, আর যদি আমাদের এই প্ল্যানটা মিস হয়, তাহলে তারা যেই রুমে কনফারেন্স করবে আমাদের একটা ওয়াইফাই থাকবে, আপনাদের কাজ হবে শুধু মিয়ঙ্গিলের ফোন ওই ওয়াইফাই এর সাথে কানেক্ট করে দেওয়া, তাহলে আমরা মিয়ঙ্গিলের লকার হ্যাক করে আজীবনের জন্য সব ডকুমেন্টস একদম পুড়িয়ে ফেলতে পারবো। কিন্তু মিস্টার মিন এখানে প্রচুর ভয় পেয়েছিল, কারণ তার ধারণা মিয়ঙ্গিল যদি এই সব বিষয় একবার জানতে পারে তাহলে সে তার ভিডিওই ভাইরাল করে দিবে। তখন ইয়ং মিস্টার মিনকে অনেক সাহস দেয়, আর অবশেষে কোনো উপায় না পেয়ে মিস্টার মিন রাজি হয়ে যায়। এরপর তারা অফিসের মধ্যে তাদের সমস্ত সেটআপের কাজ কমপ্লিট করে ফেলে। অবশেষে চলে আসে সেই মিটিং এর দিন। মিয়ঙ্গিল এবং তার লয়ার এখানে আসা মাত্রই সেই আইটি এক্সপার্টের ছেলেটা সামনে এগিয়ে বলে আপনাদের ফোনটা এখানে স্ক্যান করতে হবে। এই কথা শুনে লয়ার বলে এটা আবার কি ধরনের নিয়ম? তখন সে আইটি এক্সপার্ট বলে এটা আমাদের বিল্ডিং এর নতুন নিয়ম। অবশেষে কোনো উপায় না পেয়ে মিয়ঙ্গিল এবং তার লয়ার দুজনেই তাদের ফোন স্ক্যান করে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো মিয়ঙ্গিলের এই ফোনে ব্লকার তো দূরের কথা, একটা ভিডিও পর্যন্ত নেই। আর এই কথা যখন মিস্টার মিন শোনে সে তো প্রচুর ঘাবড়ে যায়। তখন ইয়ং এখানে কাজের কাজ করে, মিস্টার মিনকে বলে ভাই, তুই আইএল গ্রুপের চেয়ারম্যান, তুই এত ভয় পেলে হবে? তোর তো উচিত ভয়কে জয় করা, তাহলেই তো তুই সাকসেসফুল হতে পারবি, আর তোর সাথে যে কোনো বিপদে আমি আছি, তোর ভাই। এবার সাহস পেয়ে মিস্টার মিন চলে যায় তার সেই কনফারেন্সে, আর রুম থেকে সবাইকে বের করে দিয়ে মিয়ঙ্গিলকে বলে কন্ট্রাক্ট আমি সাইন করব, তবে তোর ফোনের সেই ভিডিও আগে ডিলিট করা লাগবে। এখানে মিয়ঙ্গিল তো তার এই প্রস্তাবে রাজি ছিল না, কিন্তু মিস্টার মিন তখন বলে শোন, আমার যদি কিছু হয়ে যায় তাহলে তুই কি ভেবেছিস আমার ফ্যামিলি চুপচাপ বসে দেখবে? আরে না রে, আমি চাইছি একা এই বিষয়টা হ্যান্ডেল করতে, শুধুমাত্র এই কারণেই আমি চুপ করে বসে আছি। তুই জানিস না আমার আন্টি ইনকাম ট্যাক্স অফিসার, আমি যদি তাকে শুধু একটা কল দেই পরের দিনই তোর কোম্পানিতে রেড পড়ে যাবে, তোর বাড়ি গাড়ি সব বিক্রি করে দিলেও সরকারি খাজনার টাকা হবে না। মিয়ঙ্গিল তখন কোনো উপায় না পেয়ে তাকে ফোন দিয়ে দেয়, আর ফোন হাতে পাওয়া মাত্রই মিস্টার মিন এখানে ওয়াইফাই এর সাথে সেই ফোনটা কানেক্ট করে দেয়, আর এই ফোনের অ্যাক্সেস পাওয়া মাত্রই সেই আইটি এক্সপার্টরা সাথে সাথেই তার সেই লকার হ্যাক করে সেটাকে নষ্ট করে ফেলে। আর মিয়ঙ্গিল যখন বাসায় গিয়ে দেখে যে তার লকারের এই অবস্থা, সে তো পুরো পাগল হয়ে যায় ভাই, কারণ এই লকারে এমন কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ছিল যেগুলো দিয়ে মিয়ঙ্গিল সমাজের বড় বড় নেতাদেরকে হ্যান্ডেল করত। আর ব্লাডহন্ডের 7ম এপিসোড এখানেই শেষ হয়ে যায়। এখানে ঘানু আর উজিন এই দুজনের সাহসের প্রশংসা আপনাদের করতেই হবে, কারণ তাদের সাহসের কারণেই কিন্তু মিস্টার মিন মিয়ঙ্গিলের মতো একজন নরপিশাচের হাত থেকে বেঁচে গেল। তবে এখানে কি শুধুমাত্র মিস্টার মিনেরই লাভ হলো? না, এখানে ঘানু আর উজিন এদেরও অনেক বড় লাভ হয়েছে, সেটা আপনারা আগামী এপিসোডে বুঝতে পারবেন যে খেলা কোন দিকে চলছে। তো সে পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আগামী এপিসোড দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।